সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন আসুন উদ্যোক্তা হয়ে দেখার জন্য। আজ আমরা কথা বলবো শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল ভাইয়ের সঙ্গে। তার একটি মাছের প্রকল্প এবং গরুর মোটা তাজাকরণের একটি খামার রয়েছে। সেই সাথে তিনি নিজের সঙ্গে সঙ্গে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। চলুন তার প্রকল্পটি একটু ঘুরে দেখে আসি। সুপ্রিয় সুধী, এখন আমরা আছি শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল ভাইয়ের সঙ্গে। ভাইয়া কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার এই প্রকল্পটি পুরো ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। এই প্রকল্প সম্পর্কে যদি আপনি আমাদের কিছু জানাতেন। তো আমি 1987-88 সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এই বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছি। প্রশিক্ষণ গ্রহণ করার পর আমরা প্রথমে একটি পোলট্রি এবং মৎস্যটা শুরু করছি। পাশাপাশি যেহেতু আগের থেকে আমাদের গরুর খামার ছিল, সেই সুবাদে আস্তে আস্তে আমরা গরু ফার্মটা শুরু করছি। এর পাশাপাশি আমি পরবর্তীতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং আন্তর্জাতিকভাবে অ্যাওয়ার্ড পেয়েছি, বিশেষ করে আত্মকর্মসংস্থানের উপর। তো আমার ট্রেনিংয়ের প্রশিক্ষণ উত্তর আমি বুঝতে পেরেছি যে নিজে এবং নিজের উপর নির্ভরশীল, আশেপাশে প্রতিবেশী সবাইকে নিয়ে যদি আমরা সামাজিক মর্যাদা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকি, সেটাই হচ্ছে প্রকৃত আত্মকর্মসংস্থান। 5-6 বছর যাবৎ আমি এই যে স্থানে আপনারা দেখছেন সেখানে দাঁড়িয়ে এখানে এই প্রজেক্টটা আমরা চালু করি। আমরা প্রথমেই প্রায় 50-60টা মোটা তাজা গরু দিয়ে স্টার্ট করি এবং 5-6টা দুগ্ধ গাভী দিয়ে শুরু করি। পরবর্তীতে আমাদের একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি, যেমন বিগত 2 বছর যাবৎ আমাদের এখানে প্রচুর পরিমাণ গরু এবং ছাগলও আমরা লালন পালন করে থাকি। এই মুহূর্তে যদিও ছাগল নেই, তবে মোটা তাজাকরণ গরুগুলো আছে। গরুর মোটা তাজাকরণ এই বিষয়টি সম্পর্কে আমরা যতটুকু জানি, কোনো রকম গ্রোথ হরমোন ছাড়াই মানে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে, নির্দিষ্ট কিছু খাবারের মাধ্যমে এই কাজটি করা হয়। সো এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। প্রাকৃতিক যে খাদ্যদ্রব্য এগুলা থেকে গরু মোটা তাজা বলেন, দুগ্ধ গাভী বলেন, যথেষ্ট উপকারী আছে। সেটা হচ্ছে কি যে এটা গড গিফট, এখান থেকেই আমাদের পর্যাপ্ত খানার প্রোটিন এবং আমিষ জাতীয় খাদ্য যে গুণাগুণ এগুলোর মধ্যে আছে। পাশাপাশি এই গরুটাকে রোগমুক্ত রাখার জন্য এবং সেজন্য এগুলোকে ভ্যাকসিন দিতে হয় এবং কিছু কিছু ওষুধ খাওয়ানো হয়। সেটা হচ্ছে শুধুমাত্র তাদেরকে রোগমুক্তি রাখার ক্ষেত্রে। এবং বর্তমান পরিস্থিতিতে যে প্রাকৃতিক খাদ্যর যথেষ্ট ঘাটতি আছে, যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণ জমির অভাব আছে, মাটির অভাব আছে, সেজন্য আমরা অল্প জায়গার মধ্যে এই প্রাকৃতিক খাবারগুলা যতটুকু সাধ্য আমরা নিজেরা চাষাবাদের মধ্যে দিয়ে রেখেছি, কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত আমার প্রকল্প অনুসারে হচ্ছে না। বিধায় আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা প্যাকেজিং এবং প্রযুক্তিগত খাদ্যগুলা ওই গরুকে আমরা খাওয়াতে হয়। তো যার কারণে আমরা উভয় দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখতে হয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে কি আত্মকর্মসংস্থান হওয়া এবং আত্মনির্ভরশীল হওয়া। এখানে আমি গরু মোটা তাজাকরণ এবং দুগ্ধ গাভী বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক সম্মান উভয়টাই জড়িত। সেই ক্ষেত্রে আমাকে এইখান থেকে লাভবান হতে হবে। তো লাভবান হতে গেলে আমাকে প্রাকৃতিকভাবেও চেষ্টা করতে হবে, পাশাপাশি প্রযুক্তিগত ব্যবস্থা আমাদেরকে রাখতে হয়। প্রযুক্তিগতভাবে আমরা কিন্তু প্রস্তুত থাকি। গরুর বিভিন্ন জাত রয়েছে, আপনার এখানে আপনি কি কি ধরনের গরু রেখেছেন এটাই যদি একটু বলেন। প্রথমে আমরা দেশীয় গরু দিয়ে শুরু করেছিলাম অনেক আগেই, আজকের থেকে প্রায় 20-30-50 বছর আগে। পাশাপাশি আমরা এখানে পাকিস্তানি গরু এবং শাহিওয়াল গরু এবং এই ভারতীয় গরু, বিশেষ করে পাকিস্তানি গরুটার মূল্য খুবই বেশি ছিল এখানে। তার থেকে বেশি আমরা মনে করি যেটাতে আমরা বেশি বেনিফিট, সেটা হচ্ছে আমাদের দেশীয় গরু।
বিশেষ করে রাঙামাটি এবং পার্বত্য অঞ্চল থেকে যেসব গরুগুলো আমরা আনতাম, বিশেষ করে মোটা তাজাকরণের ক্ষেত্রে, সেই গরুগুলা এখানে রাখার পর আনার পর এই 2-3 মাসের মধ্যে দিয়ে এগুলার একটা পরিধি সৃষ্টি হয় এবং এরা উত্তর একটা মানে শারীরিকভাবে তাদের অনেক উন্নতি শিখরে পৌঁছে যায়। তো সুতরাং আমরা বিভিন্ন জাতের গরু দেশি বিদেশি মিলিয়ে আমরা রাখি, তবে দেশি গরুগুলোর সাথে আমরা বিদেশি গরুগুলোকে আলাদা আলাদা করে এখানে রাখার চেষ্টা করি, আর দুগ্ধগাভীগুলো আলাদাভাবে আমরা রাখি। তো সুতরাং আপনি বুঝতে পারছেন, আমরা দেশি গরুও আমাদের প্রয়োজন আছে এবং বিদেশি জাতের উন্নত জাতের গরুগুলো আমাদের প্রয়োজন আছে। গরুর লালন পালন প্রক্রিয়াটি খুবই কষ্টকর, আমরা জানি, খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। সো এটা যদি আপনি আমাদেরকে বলতেন, আপনি কিভাবে কাজটি করেন বা আপনার সঙ্গে কারা কারা রয়েছে তাদের বিষয়ে যদি একটু বলেন। আমি এবং আমার উপর নির্ভরশীল আমার পরিবারের সদস্যবর্গ, আশেপাশে প্রতিবেশীদেরকে নিয়েই যে সামাজিকভাবে অর্থনৈতিক মর্যাদায় সম্মানজনকভাবে আমরা বেঁচে থাকতে পারবো, সেটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। আমরা প্রকৃত অর্থে যুবদিন থেকে ট্রেনিং করছি, এই ট্রেনিংটার নামই হচ্ছে আত্মকর্মসংস্থান ট্রেনিং। এখানে গরু মোটা তাজা থেকে শুরু করে দুগ্ধগাভী থেকে শুরু করে মৎস্য চাষ, ফলটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আমি আমার পাশাপাশি আমি চেষ্টা করেছি আমার পরিবারকে এবং আমার বাতিজাদেরকে এবং আমার ছোটো ভাইদেরকে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য, এবং সেটাতে আমি অনেক সফলতা অর্জন করেছি। আমরা জানি মানুষের জীবনে প্রোটিনের যে চাহিদাটি, এটি হচ্ছে গরুর মাংস এবং দুধ থেকে আসে। সো এই গরুগুলো আপনি কিভাবে বাজারজাত করছেন? আমাদেরকে টার্গেট থাকে যে আগামী ঈদুল আজহা কোন মাসে হবে, কয় তারিখে হবে, কতদিন সময় আছে, এবং রবিউল আউয়াল বিভিন্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো কখন হবে, সেগুলোর উপর টার্গেট করে আমরা যখন গরু মোটা তাজা প্রজেক্ট করেছি এখানে, সে চিন্তা করে গরু আমরা এখানে নিয়ে আসি। তখন থেকে আমরা এটাকে মোটা তাজাকরণের কার্যক্রম শুরু করি এবং বাজারে আমরা চেষ্টা করি এলাকাভিত্তিক যেসব প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে গরু কেনার বিষয়ে, তো ওদেরকে আমরা ফলো করি, ওরাও আমাদেরকে ফলো করে। যেমন বাজারে গেলে একটা মানুষের যাওয়া আসা এবং কেরিং ইত্যাদি বিভিন্ন রকমের নানা রকমের জামিলা থাকতে পারে। তো এদের হাতের কাছে নিকটে যদি একটা তার চয়েজেবল একটা গরু সে সংগ্রহ করতে পারে, সেটা তার জন্য বেনিফিট। সেই হিসেবে আমরা কিন্তু ওই প্রচেষ্টায় থাকি, আমরা ফলো করি যে যারা ক্রেতা সাধারণ যারা কুরবানির জন্য গরু নেবে এবং যারা এই ঈদে মিলাদের জন্য নেবে, তো তাদের সাথে আমরা ফলো করি এবং তারাও আমাদের থেকে নিয়ে যথেষ্ট সুবিধা বুক করে। বিশেষ করে বাজার থেকে কিনলে গরু যেই সুবিধাটা পাবে তার থেকে একটু ন্যূনতম সুবিধা আমাদের থেকেও সে নিতে পারবে। এবং যে গরুটার দাম যেখানে 1,20,000 টাকা বা 80,000 টাকা এরকম পড়বে, সেই গরুটা হয়তো আমাদের সাথে কথাবার্তার মধ্যে দিয়ে তারা হয়তো গরুটা বাজার থেকে মিনিমাম যেখানে 1,80,000 টাকা, এখান থেকে সেটা 1,60,000 দিয়ে নিতে পারবে। যেটা ওখানে বাজারে 1,20,000, এখান থেকে হয়তো বা 1,00,000 বা 1,10,000 মধ্যে নিতে পারবে। এই ধরনের সুযোগটা আমাদের এখানে আছে। আমরা চেষ্টা করি যে অল্প বেনিফিটের মধ্যে দিয়ে যে আমাদেরও যেন লাক্সারি বেনিফিটটা থাকে এবং ক্রেতা সাধারণ যেন খুশি হয় এবং সেও জিততে পারে গরুটা নিয়ে, সেজন্য এটা আমরা যথেষ্ট চেষ্টা করি। অনেক উদ্যোক্তা আছে যারা নিজেদের একটা প্রকল্প করতে চায় বা গরুর খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, আপনি কিভাবে শুরু করেছিলেন, আপনার পরিকল্পনা কী ছিল, সেই নতুন উদ্যোক্তাদের জন্য যদি আপনি কিছু বলেন। ধৈর্যই ধর্ম, কর্মেই ধর্ম, এই জিনিসটা আমরা সবাই জানি। অত্যন্ত ছোটোবেলার থেকে আমরা অভ্যস্ত ছিলাম কালচারালি এবং ন্যাচারালি ক্ষেত খামার এবং এই যে দুগ্ধগাভী এবং গরু এবং হাঁস মুরগি এগুলো নিয়ে আমরা কিন্তু খেলনার ছলে আমরা কিন্তু এই কাজগুলো করতাম। আত্মকর্মসংস্থান ট্রেনিং মানি হচ্ছে কি, আমি এবং আমার উপর নির্ভরশীল সবাইকে নিয়ে, আশেপাশে পরিবারের সদস্য সবাইকে নিয়ে উদ্বুদ্ধকরণের মধ্যে দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন সৃষ্টি করতে হবে এবং সম্মানজনকভাবে টিকে থাকতে হবে। আমরা যেন লস না খাই, সেজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি আমার কর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি শুধু আমার জন্য নয়, আমি এবং আমার উপর নির্ভরশীল পরিবারের সদস্য, আশেপাশে এবং যাদের এই দ্রব্যগুণগুলো, এই সম্পদগুলো চাহিদা প্রয়োজন, তাদের চাহিদা মেটানোর জন্য যে কাজটা আমি করব, সেটাই হচ্ছে একটা উত্তম কাজ।
চলুন দর্শক, এ পর্যায়ে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন দেখে আসি। গরুর দুধ উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোক্তাদের জন্য সঠিক পদ্ধতি জানা জরুরি। গরুর মোটা তাজাকরণ মানে তাদের খাদ্যাভ্যাস ও জীবনধারার সঠিক সমন্বয়। নেপোলিয়ন ঘাস বর্তমানে গরুর দুধ উৎপাদন বাড়ানোর অন্যতম খাদ্য হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এটি প্রাকৃতিকভাবে পুষ্টিকর এবং হজমে সহজ। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে নেপোলিয়ন ঘাস, সুষম চারা, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ চারা গরুর দুধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। নেপোলিয়ন ঘাসের সাথে অন্যান্য চারা ও শস্য যুক্ত করলে গরুর স্বাভাবিক ওজন বৃদ্ধি পায় এবং দুধের মান ভালো হয়। উদ্যোক্তাদের জন্য এটি একটি সহজ, কার্যকর ও লাভজনক পদ্ধতি যা দীর্ঘমেয়াদে গরুর দুধ উৎপাদন ও ব্যবসায়িক লাভ নিশ্চিত করে। সঠিক পদ্ধতি ও যত্নের মাধ্যমে গরুর দুধ উৎপাদনে সর্বোচ্চ সক্ষমতা অর্জন করা সম্ভব। গরুর মোটা তাজাকরণ সঠিক পদ্ধতি ও কৌশল অনুসরণ করলে দুধ উৎপাদন ও ব্যবসায়িক লাভ বৃদ্ধি পায়। পর্যাপ্ত পানি সরবরাহ করা অত্যন্ত জরুরি। দিনে কমপক্ষে 50 থেকে 60 লিটার পানি গরুকে সরবরাহ করলে হজম ও দুধ উৎপাদনে সহায়তা হবে। এছাড়া গরুর শারীরিক পরিশ্রম নিয়ন্ত্রণ করা ও বিশ্রাম নিশ্চিত করা জরুরি। এই কৌশলগুলো অনুসরণ করলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, ওজন বৃদ্ধি পায় এবং দুধ উৎপাদন সর্বাধিক হয়। উদ্যোক্তাদের জন্য এটি একটি লাভজনক ও স্থায়ী পদ্ধতি যা দীর্ঘমেয়াদে দুধ ব্যবসায় সাফল্য নিশ্চিত করে। আপনার এই গরুর খামারের সঙ্গে সঙ্গে মাছের প্রকল্প আছে শুনেছি, আমরা কি ওটা দেখতে পারি? অবশ্যই। আমার এখানে যে পাশেই পুষ্করিণী আছে, পুকুর, এখানে পর্যাপ্ত পরিমাণ মাছের চাষ করা হয়েছে এবং আরেকটি মানে মাছের চাষের একটা ব্যবস্থা আছে, সেখানে নিয়ে যাব। এটা আগে দেখুন। চলুন দেখে আসি। মাছ চাষ করে আমরা আমাদের প্রোটিন চাহিদা পূরণ করতেছি দৈনন্দিন। প্লাস আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যেও মাছ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ব্যবহার করি, আমাদের নিজেদের অনুষ্ঠান করি। আমাদের এখানে অনেক ধরনের এই মাছ আছে, যেমন চিতল মাছ, মৃগল মাছ, রুই কাতলা এবং এই কালীবাউস, অনেক ধরনের মাছ আছে। এবং আপনারাও দেখতেছেন আমরা এখন খাদ্য মেরেছি, প্রতিদিনই খাদ্য মেরি। এই আর্থিকভাবে উপকৃত বলতে ওটাই, আমাদের প্রোটিনের এই সমস্যাটা হয় না, আমাদের বাজার থেকে মাছ খেতে হয় না। পুকুর, বাড়ি এগুলো সব আমার প্রত্যেক সূত্রে পাওয়া। এবং আমরা দেখতেছি যে বর্তমানে মাছের যে আকাল, নিজেরা যদি পুকুরে মাছ চাষ করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আমরা যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে অনুষ্ঠানে আমরা পুকুরের মাছ দিয়ে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করার চেষ্টা করি। আমার পুকুরে আমি কিছুদিন আগেও কিন্তু কিছু মাছের পোনা ছেড়েছি, বড়, যেটা আমরা এখানে 1 কেজিতে 2-3টে হয়। এবং পুকুরের চারপাশে কিন্তু জাল দিয়ে ঘেরা, যাতে কোনো ধরনের কেউ কোনো সমস্যা করতে না পারে। তো এটা অনেকটা বলতে পারেন যে শখের বশত আমরা এটা করি। এখানে কিন্তু আমরা বাণিজ্যিকভাবে কোনো কিছু করি না। আমি সবাইকে বলবো, যার যতটুকু সামর্থ্য এবং ক্ষমতা আছে মাছ চাষ, কারণ এখন বেশ কিছু মাছ বিলীন হয়ে গেছে ওদের, যে এখন কিন্তু মাছের খুব অভাব। তো সবাই যদি ছোটো খারে একদম রুট লেভেল থেকে, তৃণমূল থেকে যদি মাছের এ ধরনের করে থাকে, তাহলে দেশের জন্য, সবার জন্য এটা ভালো হবে এবং পুষ্টির দিক দিয়েও খুব ভালো হবে। মাছ চাষ এখন বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটি ব্যবসা। তাছাড়াও অনেক বেকার আছে যারা এটাকে পেশা হিসেবে নিচ্ছে, বিশেষ করে যুবকরা,
যারা নতুন নতুন কাজ করছে তাদের জন্য এটা একটি কর্মসংস্থানের ব্যবস্থা। আপনার এত বড় একটা মাছের প্রকল্প রয়েছে, এটা আপনি কিভাবে সামলান আর কারা কারা আপনার সঙ্গে যুক্ত আছে এটা একটু বলবেন। ডেইরি, মৎস্য এবং পোলট্রি তিনটাই প্রকল্প আমাদের। এর মধ্যে এই মৎস্য প্রজেক্টটা দীর্ঘ অনেক বছর যাবৎ এই মৎস্য চাষ হয়ে আসছে। এখানে আমার ছোট ভাই উজ্জ্বল এবং আমার একজন মুরব্বী আছেন, বিশিষ্ট প্রকৌশলী তরুণ তপন দত্ত, এবং ওনাদের নিজস্ব স্বত্বাধিকারী এই স্থাপনা। এখানে অনেক বছর যাবৎ বিভিন্ন জাতের এখানে মৎস্য চাষ করা হয়। বিশেষ করে এই মুহূর্তে যে মাছগুলো আছে এখানে রুই, কাতলা, হ্যাঁ, তারপর কি বলে যে এই আমাদের বাসায় বলে মাল মাছ এবং নালিটিকা এবং চিতল মাছও এখানে চাষাবাদ করা হয় দীর্ঘ অনেক বছর যাবৎ। বিশেষ করে এই মৎস্য চাষটা পারিবারিক এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমের জন্য এই মৎস্য চাষ পরিচালিত হচ্ছে এবং এখান থেকে বিক্রির প্রয়োজন হয় না, কারণ এখানে সামাজিকভাবে যেসব বড় অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেখানেও প্রচুর পরিমাণ মাছের প্রয়োজন হয়, সেখানে এইগুলো ব্যবহার করা হয় এবং এই মৎস্য চাষ থেকে যথেষ্ট উপকার ওনারা পেয়েছে, আমরা এলাকাবাসী পেয়েছি। তো আমাদের এখানে যারা মৎস্য চাষ করে, বিশেষ করে উজ্জ্বল এবং আরও 2-1 যারা আছে, এদেরকে এই বিষয়ে আমরা ভ্রাম্যমাণ প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করেছি এবং আমি নিজে সেখান থেকে প্রায় সময় এখান থেকে মাছ শিকার করে থাকি এবং আমরা নিজেরা উপকৃত এবং এলাকাবাসী উপকৃত, পারিবারিকভাবে উপকৃত এবং সামাজিক অনুষ্ঠানেও এইসব কার্যক্রম থাকে এবং বিভিন্ন জনের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন চাহিদা পূরণের জন্য এটা একটা যথেষ্ট ভূমিকা রাখা হয়। মৎস্য চাষ একটি লাভজনক ব্যবসা। যারা বেকার আছেন তারা এই কাজটির মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারেন। চলুন দর্শক, এবার মৎস্য প্রকল্পের একটি প্রতিবেদন দেখে আসি। বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিতে মাছ চাষ আজ একটি লাভজনক ও সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। দেশে মাছ উৎপাদনে আমরা ইতোমধ্যে বিশ্বে 4র্থ স্থানে আছি। মৎস্য খাত শুধু গ্রামীণ অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না, পাশাপাশি দেশের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা জানান, নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করলে স্বল্প আয়তনের জমিতেও বেশ উৎপাদন সম্ভব। মাছ চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুকুর প্রস্তুত করা। পানিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে, নিয়মিত পানি পরিবর্তন করতে হবে। মাছের জন্য প্রোটিন সমৃদ্ধ খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য যেমন শ্যাওলা ও ঘাস সরবরাহ করলে মাছ দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার মাছ চাষে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলেন, উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ, পরিকল্পনা ও নিয়মিত পর্যবেক্ষণ থাকলে মাছ চাষ হতে পারে একটি দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থা। এতে শুধু উদ্যোক্তাদের আয় বৃদ্ধি পায় না, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।